অলি, তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। সামিরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয়। তার মনে পড়ে আলবি তার মুখ চেপে ধরেছিল, তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। অলি নিজে লিপস্টিক ঠিক করতে লাগলেই ঈশা নিজে থেকে কাপড় দিয়ে সেটা ঠিক করে দেয়। সামিরা আবারও বলে ওঠে, অলিকে সব অবস্থাতেই সুন্দর লাগে। লিপস্টিক লেপটে যাওয়ার পরও কত কিউট লাগছিল। আমার তো এখনই ভয় হচ্ছে, অলির বিয়ের সময় না জানি ওর জন্য ছেলেদের কত বড় লাইন লাগবে। অলি ফ্যাল ফ্যাল চোখে সামিরার দিকে তাকালো। এসব বলো না সামিরা আপু, আমি কখনোই বিয়ে করব না। সামিরা হাসলো, তারপর স্টেজে বসে থাকা তৃষাকে দেখিয়ে বলল, তৃষাও ছোট থাকতে বলতো যে ও বিয়ে করবে না, কিন্তু দেখো আর সেই তৃষাও বিয়ে হচ্ছে, তাও আবার ওর ভালোবাসার মানুষের সাথে। ঠিক তেমনি আমিও তো ছোটোবেলায় বলতাম বিয়ে করব না, কিন্তু দেখো আমারও বিয়ে হয়ে গেছে, তার উপরে একটা মেয়ের মাও হয়ে গেছে। সামিরার কথা শুনে ঈশা আর উর্মিলা নীরবই রইল, কিন্তু অলি বলে উঠল, আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি কখনোই বিয়ে করব না। দেখো তোমরা। সামিরা আবারও হেসে উঠল, আমাদের মায়েরা যদি এগুলো ভাবতো তাহলে আমাদের হয়তো জন্মই হতো না। বুঝলে অলি, মেয়েদের জীবনটাই এমন, বিয়ের পরে বাবা মা সব কিছুই, বিয়ের পর মেয়েদের সব কিছুর স্বামী নামক পুরুষটাই হয়ে যায়। ঈশা বলে, স্বামীর আপু বাদ দাও, অলি ছোট, এখন এত কিছু না বুঝলেও চলবে। কথাগুলো শুধু আমি অলিকেই বলিনি, তোকেও বলছি। আমার তো মনে হচ্ছে অলির চাইতে তুই বেশি অবুঝ ঈশা। অলিকে তো বোঝানোর মতো কেউ নেই, কিন্তু তোর তো আছে, তুই কেন তার কথা বুঝতে পারছিস না? সামিরার কথা শুনে ঈশা অবাক চোখে তার দিকে তাকায়। সামিরা সরাসরি বলে ওঠে, আমার ভাইটা কি এভাবে কেন উপেক্ষা করছিলি বলবি আমাকে? তুমি এসব কী বলছো সামিরা আপু? আমি কি বলছি সেটা বাড়ির সবাইও বুঝতে পারে, কিন্তু তুই বুঝিস না, সেই জন্যই তোকে অবুঝ বললাম তোকে। ঈশা আর সামিরার কথা শুনে উর্মিলা মিটমিটিয়ে হাসছিল। অলির তো মনোযোগ তৃষার সামনে রাখা ফুলগুলোর দিকে, যার মানে অলি শুধু নামে অলি নয়, কাজে অলি। ফুল তার ভীষণ প্রিয়। অলি বেশ কিছু না ভেবে স্টেজে উঠে তৃষার পাশে গিয়ে বসলো। তৃষা আপু, তুমি এই গোলাপ ফুল দিয়ে কি করবে? তৃষা হাসি মুখে বলল, কিছুই করব না, মনে হয় স্টেজ সাজানোর পর বাড়তি ছিল, তুই নিবি? অলির উপর নিচু মাথা নাড়ালো, আচ্ছা নে। তৃষা বলা মাত্র অলি ফুলগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। অন্যদিকে আলবি সিগারেট ফুঁকছে, তার সামনে দিহান রাগে গজগজ করছে। আলবি রিফাত যা যা করেছে সব কিছু দিহানকে বলেছে, সেগুলো শোনার পরেই দিহান ভীষণ রেগে গেছে। ও এরকম কিছু করছে সেটাতে আমি অবাক হচ্ছি না, কিন্তু তাই বলেও তোর সাথে এমনটা করবে আমি ভাবতেই পারছি না। ও অলিকে চেয়েছিল, আমি না বলেছিলাম, আর সেটার কারণও বলছিলাম, কিন্তু ও তারপরও অলির দিকে খারাপ নজর দিয়েছে। ওর কলিজা কত বড়, এত কিছুর পরও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি, আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরও জোর করে এলো, কিন্তু ও এরকম কিছু করবে আমি কখনোই কল্পনাও করিনি। দিহান একটা শ্বাস ত্যাগ করে বলল, এভি রিফাত তোকে হিংসে করতো, কারণ ফাইনাল এক্সামে তুই ওকে হেল্প না করার কারণেও ও ফেল করেছিল, আর ওর ডক্টর হওয়ার স্বপ্নটাও ওখানেই শেষ হয়ে গিয়েছিল। অজুহাত দিস না দিহান, ও যেটা করেছে সেটার জন্য আমি কখনই ওকে ক্ষমা করতে পারবো না। আর সেই সময় আমি ওকে হেল্প করিনি, কারণ ডক্টর নিজের যোগ্যতায় হতে হয়, মানুষের জীবন ছেলেখেলা নয়, যে যেমন খুশি তেমন ভাব করে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ডক্টর উপাধি নিয়ে বের হবে, অসুস্থ মানুষের ট্রিট করবে। ওকে আমি আগেই বলে দিয়েছিলাম যে সুযোগ থাকলেও আমি কোনোভাবে ওকে হেল্প করতে পারবো না। রিবা সেটাও মানতে পারেনি। তারপর তো তুই জানিসই যে এক্সামে ফেল করার পর ওর গার্লফ্রেন্ডও ওকে ছেড়ে চলে গিয়েছিল। এসব কিছুর পরেই তো ও মেয়েদেরকে শুধু খেলনাই মনে করে। শালা, তাই বলে কি আমার সাথে এরকমটা করবে? ওর গার্লফ্রেন্ডকে কি আমি যেতে বলেছিলাম, নাকি আমার সাথে পালিয়েছিল?
দিহান সাহস জুগিয়ে বলল, ওর গার্লফ্রেন্ড ওর চাইতে তোকে বেশি পছন্দ করতে এবি। চুপ কর, ভালো লাগছে না। ও এসবের মাঝে অলিকে কেন টেনে আনলো? ও কি দোষ করেছে? দিহান শ্বাস ফেলে বলল, আমি একবারও বলিনি যে রিপার ঠিক করেছে। আমার তো ওর কথা ভাবতেও ঘৃণা করছে। আমার জাস্ট ইচ্ছে করছে ওকে গলা টিপে মেরে ফেলতে। তাহলে ভাব আমার কেমন লাগছে। আচ্ছা তুই বা কীরকম? একটা বাচ্চা মেয়ের প্রতি তোর ফিলিংস কাজ করেছে কেমনে? এতেও তো মেয়েদের রিজেক্ট করে শেষমেশ কিনা একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি। আলবি সিগারেট শেষে টান দিয়ে অবশিষ্ট অংশটা ডাস্টবিনে ফেললো। আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে ওকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। আর গত রাতের ঘটনার পর তো আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। যেহেতু তুই মেয়েটাকে ভালোবেসে ফেলছিস, তাহলে তো চিন্তার কী আছে? তোর বাবা মাকে বলে বিয়ের প্রস্তাব পাঠা। দিয়ানের কথাগুলো শুনে আলবির মাথা গরম হয়ে গেল। অলির বলা কথাগুলো আবারও তার মনে পড়ে গেছে। ও আমাকে বলে দিয়েছে আমাকে বিয়ে করবে না, আর সেই সাথে আমাকে আরও অনেক উল্টাপাল্টা কথাও বলেছে। আরে বাচ্চা মেয়ে, ওর কথা ধরে বসে থাকিস না। ওর কথা শুনলে তোর ওকে বাচ্চা মেয়ে বলে মনেই হবে না। তাছাড়া আমি ওকে জোর করতে পারবো না। ও যা চাইবে তাই হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আর এত রিস্কের কী আছে? আলবি একটা শ্বাস পেলে নিজের সিল্কি চুলগুলো টেনে ধরে চোখ বুঝলো। তারপর গম্ভীর স্বরে বলে উঠল, ও বলেছে আমার মতো রেপিস্টিকে বিয়ে করার আগেও ও দরকার হলে বিষ খেয়ে মরে যাবে। কথাটা শুনে দিহান বড়সড় একটা ধাক্কা খেলো। বাচ্চা মেয়েটা তোকে এগুলো বলেছে? ওহ মাই গড! তাদের দুজনের কথার মাঝেই স্বামীর দরজায় নক করে। আলবি আসার অনুমতি দিয়েই স্বামীর আরও দুজনকে নিয়ে রুমে আসে। তারপর আলবির দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলে, ভাইয়া এটা তোমার জন্য। আজকে আমার সবাই এই লাল রঙের পাঞ্জাবি পরেছে। স্বামীর দিহানকে দেখে বেশ খুশি হলো। আরে দিহান ভাই, আপনি কখন আসলেন? এই তো ঘন্টাখানেক হবে। স্বামীর আরেকটা পাঞ্জাবি আনার জন্য একজনকে ইশারা করলো। আলবি একটা শ্বাস ফেলে পাঞ্জাবিটা নেড়ে চেড়ে দেখলো, এটাই পরতে হবে। হুম ভাইয়া, প্লিজ পরো। আর ভাইয়া, রিফাত ভাইয়া এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন বলো তো? রিফাতের কথাগুলো শুনে আলবি ভীষণ রেগে গেল। আলবি রাগের বশে হাতে থাকা পাঞ্জাবিটা মুষ্টিবদ্ধ করে নিল। ধিয়ান পরিস্থিতি সামলাতে বলে ওঠে, আসলে ওর জরুরি কাজ ছিল, সেই জন্যই চলে গেছে। স্বামীর আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পরে সে আর একটা পাঞ্জাবি দিহানকে দিয়ে বলল, দিহান ভাই এটা আপনার জন্য। আপনারা রেডি হয়ে নিন, আমরা আসছি। স্বামীর বাকিদের নিয়ে চলে গেল। আলিফ আর দিহান লাল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দিহান মস্করা করেই বলল, চল, আমাদের না হওয়া ভাবিকে দেখার জন্য আমি অস্থির হয়ে আছি। দিহানের কথা শুনে আলবি রাগি চোখে দিহানের দিকে তাকায়। এই দেখো, আমি তো মজা করছি, এভাবে তাকাচ্ছিস কেন? দিহান আর আলবি ফাংশনের জায়গায় চলে গেল। সাউন্ড বক্সে গান বাজছে। অলির এই শব্দটা ভালো লাগছে না। এই শব্দের জন্য কালকে এত চিৎকার করার পরেও তার সেই চিৎকার কেউই শুনতে পায়নি। রাত এগারোটা বাজতেই সবাই এক এক করে তিশা গায়ে হলুদ চোয়ালো। আলবি তো শুরু থেকে শেষ অবধি অলির দিকে তাকিয়েছিল। অলিকে শাড়িতে খুব সুন্দর লাগছে। সেই ফিলিংসগুলোকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করেছে। একটা বাচ্চা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস আসা মোটেও যুক্তিযুক্ত নয়। অলি একটু পরপরই আলবির দিকে রাগি চোখে তাকাচ্ছে। আলবির চাউনি দেখে তার গা জ্বলছে। ইচ্ছে করছে গিয়ে চোখ দুটো গেলে দিতে। শুধুমাত্র নিজের ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা করে এত বড় শয়তান লোককে অলি কিছুই বলতে পারল না। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সবাই আলবিকে ঘিরে বসে। কারণটা সবাই জানা, আলবি অনেক ভালো গান গায়। গতরাতে আলবির শরীর খারাপ ছিল, তাই আর কেউ জোর করেনি। তারপর তো একদম উদাও হয়ে গিয়েছিল। রিফাত অবশ্য বলেছিল যে আলবির শরীর খারাপ, সে রেস্ট নিচ্ছে, আর তাকে বিরক্ত করতেও নিষেধ করেছে। ভাইয়া তাড়াতাড়ি গান শুনিয়ে দাও, তাহলে আমরাও তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেব। ঈশার কথা শুনে আলবি একটা শ্বাস পেলে অলির দিকে তাকালো। অলি তিশার পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। উর্মিলা বলে উঠল, কি হলো ভাইয়া, একটা গান শুনিয়ে দাও না।
তোমরা চাইলে আমি গান গেয়ে শোনাতেই পারি। দিহানের কথা শুনে উর্মিলা সহ বাকি সবাই দিহানের দিকে তাকায়। স্বামীর বলে ওঠে, আপনিও গান গাইতে পারেন ভাই? উর্মিলা মুখ বাঁকিয়ে বলল, পারে তো ষাঁড়ের মতো চিল্লাতে পারে। শুনুন, আপনি গান গাইতে পারলেও আমরা আপনার গান শুনতে পারবো না। আর আপনি এসেছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তার মানুষ, যান গিয়ে বরং রোগীকে কোলে নিয়ে বসে থাকুন। দিয়ান হেসে উঠল। হাসছেন কেন আজব? কেন হাসছি জানি না, তবে হাসি পাচ্ছে। ঈশা ওদের দুজনকে থামানোর উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা চুপ করো প্লিজ, ভাইয়া এখন গান গাইবে। সবাই একসাথে আলবির দিকে তাকালো, কিন্তু আলবি তো এখনও তার হানিপিকেই দেখতে ব্যস্ত। দিহান আলবির বাহু ধরে ঝাঁকিয়ে বলে, গান গেয়ে উদ্ধার কর, জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। আলবি একটা শ্বাস ফেলে বলল, আমি গান টান গাইতে পারি না, ভুলে গেছি। এমনি মন মেজাজ ভালো নেই, আমি নিজের রুমে গেলাম, তোরা এনজয় কর, গুড নাইট। আলবি চলে যেতেই অলি গিয়ে ঈশার পাশে বসলো। এতক্ষণ আলবি ছিল বলেই সে দূরে তিশার কাছে বসেছিল। আলবি পেছনে ফিরে অলিকে ঈশার কাছে বসতে দেখে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা আলবি নিজের রুমে বসে আছে। দিহান তার রুমে এসে বলল, কিরে, কেউ ডাকার আগেই তোর ঘুম ভেঙে গেছে? আমি এখনো ঘুমাইনি। আলবির কথা শুনে দিহান চমকে তাকালো, দেখলো আলবির চোখ লাল হয়ে গেছে। দিহান আলবির সামনে বসে চিহ্নিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে আমি যখন তোর সাথে ঘুমাতে চাইলাম তখন তুই বললি যে তুই নাকি বেড শেয়ার করলে ঘুমাতে পারিস না, এসব বলে আমাকে বের করে দিলি। তারপরে কেন ঘুমাতে পারিসনি? ভালো লাগছে না, অলিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। আই থিঙ্ক সি ইউ গেমিং অন মাই নার্ভাস। দিহান আলবির পরিস্থিতি বুঝতে পারলো, সেও এক সময় এইরকম পরিস্থিতিতে পেরেছিল। যদিও এখনও মাঝে মাঝে তার এরকমটা হয়। উর্মিলার সাথে কথা না হলেই সে পাগল প্রায় হয়ে যায়। গত 2 দিন উর্মিলার সাথে কথা না হওয়াতে সে কীভাবে ছিল সেটা শুধুমাত্র সেই জানে। যদিও উর্মিলা তাকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করেই কথা বলে, আর দিহানও এখনো অবধি তাকে প্রপোজ করতে পারেনি। দিহান কিছু বলতে চাইলে আলবি তাকে থামিয়ে দিয়ে বলে, কিছু বলিস না, যা এখান থেকে। দিহান উঠে বেরিয়ে গেল। দুপুরের দিকে তিশার বিয়ের বরযাত্রী আসলো। তারপর সমস্ত নিয়মকানুন মেনে তিশার বিয়ে হয়ে গেল। তিশার বিদায়ের সময় তিশার মা আমিনা খাতুন কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। অলির কান্নাকাটি দেখতে ভালো লাগে না, তাই সে সবার অগোচরে ছাদে এসে দাঁড়ালো। তখনই হঠাৎ করে আলবি অলির পাশে এসে দাঁড়ায়। আলবিকে দেখে অলির মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলেই আলবি অলির হাত ধরে অলিকে নিজের কাছে টেনে নেয়। কী করছেন? ছাড়ুন আমাকে, আপনার শ্বাস অতিরিক্ত, আপনি এত কিছুর পরও আমাকে স্পর্শ করছেন। আলবি অলির দিকে বিরক্তকর চাহনি নিক্ষেপ করলো। চুপচাপ দাঁড়ালে স্পর্শ করবো না? নড়াচড়া করলে তোমাকে স্পর্শ করতে বাধ্য হব। অলির মেজাজ বিগড়ে গেল। সে আলবি থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। বৃথায় চেষ্টা করে এনার্জি ওয়েস্ট করো না, হাত ছাড়তে পারবে না। তার সাথে 5 মিনিট স্থির হয়ে দাঁড়াও, আমি তোমাকে দেখব আর কিছু কথা বলবো, তারপর তোমাকে যেতে দিব, প্রমিস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার চেহারা দেখলেও আমার বমি আসে। অলির কথা শুনে আলবি অলিকে রেলিংয়ের সাথে চেপে ধরলো।